প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনৈতিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইউসুফ তোরাস। আজকে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মূলত আমরা আলোচনা করব যে বাংলাদেশের যে সংগঠিত হয়েছে যে গণ অভ্যুত্থান, যাকে জুলাই গণবিপ্লব বলা হচ্ছে, এটি আসলে কিভাবে হয়েছে আমরা সবাই যদিও জানি, কিন্তু এটি একটি পরিপূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু দেখব যে আসলে কিভাবে এটি হয়েছে আর সাধারণ মানুষ বা ছাত্র জনতা কিভাবে এটিকে নেতৃত্ব দিয়েছে। মূলত প্রথম যে ঘটনাটি ঘটে সেটি হলো ৫ জুন ২০২৪। ওই দিন বাংলাদেশের হাইকোর্ট একটি রায় দেয়, সেটি হলো ২০১৮ সালে যে কোটা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাতিল করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যেটিকে বাতিল ঘোষণা করা হয়েছিল নির্বাহী আদেশে, সেটিকে এই হাইকোর্ট বাতিল করে দেয়। তার মানে হলো আগের যে কোটা ব্যবস্থা সেটি আবার পুনরায় চলে আসে। তো এর ফলে সাধারণ ছাত্ররা তো ফেটে পড়ে। কারণটা হলো এই সময় যে সরকারি চাকরির যে ডিমান্ড, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে প্রথমবারের মতোই এখানে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে মিছিল করে। তো এরই পরিপ্রেক্ষিতে এই সময় সাধারণ ছাত্ররা মূলত পরপর ২ দিন ৬ জুন এবং ৭ জুন এরা মূলত আন্দোলন করে এবং বিক্ষোভ প্রদর্শন করে এবং সারা বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতেও মূলত এটি ছড়িয়ে পড়তে থাকে। তো সেই সময় তারা একটা সময় বেঁধে দেয় যে এই পরিপত্র যেটি যে রায়টি দিয়েছে এটিকে সম্পূর্ণরূপে বাতিল করে একদম সরকারিভাবে যে কোনোভাবেই হোক যে কোটা ব্যবস্থাকে একদম বিলোপ সাধন বা যেটাকে বলা হয় সংস্কার সাধন করতে হবে। সময় তারা বেঁধে দেয় একদম পুরাপুরি জুন মাস ৩০ জুন পর্যন্ত। যদি এর মধ্যে তারা না করে তাহলে ১ জুলাই থেকে তাদের আন্দোলন শুরু হবে। তথা এর পরিপ্রেক্ষিতে যেটি হয় যে, যখন এই মাঝখানে কোনো কিছুই হয়নি, তার মানে কোটা ব্যবস্থা পুনর্বহাল থাকে, সরকার বলতে থাকে, এগুলো সম্পূর্ণ আইনি বিষয় যেটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। তো এর ফলে যেটা ১ জুলাই যেটি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মোমেন্টাম, সেই মোমেন্টামে দেখা যায় যে তারা ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে এবং সারা বাংলাদেশের বিভিন্ন ছাত্রদের নেতৃত্বে একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে, তাকে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে ১ জুলাই ২০২৪, যেদিন থেকে আন্দোলনের মোড় ঘুরতে শুরু করে। তো লক্ষ্য করা যাক এই জুলাই গণবিপ্লবের মূলত ৩ টি টাইম ফ্রেম আছে এবং ৩ টি মূলত স্টেজ রয়েছে। এর ১ম স্টেজকে বলা হয় ১ জুলাই থেকে শুরু করে এখানে ১৩ই জুলাই পর্যন্ত। এইখানে আন্দোলনের এটা ছিল ভূমিকা পর্যায়ে। তো এই ভূমিকা পর্যায়ের ঘটনাগুলো একটু আমরা দেখে নেই, কি ঘটেছিল এটি। তো মূলত ১ জুলাই থেকে সাধারণ ছাত্ররা ১ম এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে, মিছিল করতে থাকে। বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ফেসবুকে স্ট্যাটাসে আলোচনা চলতে থাকে, বেশ করে ফেসবুক গ্রুপ খোলা হয়। কিন্তু এটা মূলত গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে। সেটি হলো ৭ থেকে ১২ই জুলাই গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামের নাম ছিল বাংলা ব্লকেড। যেটি এই সারা বাংলায় এই আন্দোলনটি ছড়িয়ে পড়তে বেশ করে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো, ঢাকার মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে, ঢাকার শাহবাগ, নীলক্ষেত বিভিন্ন জায়গায় তারা ১ম দিকে সন্ধ্যাকালীন সময় অবরোধ করছিল। পরবর্তীতে এই অবরোধটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে থাকে। যার ফলে সারা এই সরকারও এটার প্রতি রিঅ্যাকশন দেখাতে থাকে না। এইভাবে চলতে থাকলে কিন্তু তারা কোন ধরনের মানে এখানে পদক্ষেপ নিয়ে বসবে, শক্তভাবে দমন করার চেষ্টা করবে। এরকম কথাও বলছিল। তো একই সাথে বিভিন্ন টক শো বা এগুলো আলোচনা হচ্ছিল যে আসলে ছাত্ররা কি চায়? এটা কি কোটা একদম সম্পূর্ণ বাতিল নাকি সংস্কার? এই বিষয়গুলো নিয়ে কথা চলছিল। তার মানে হলো বাংলা ব্লকেড কর্মসূচি ১ম বারের মতো সারা জায়গায় এবং এখানে ছাত্ররা ব্যাপক পরিমাণে অংশগ্রহণ করতে থাকে। কিন্তু এই বাংলা ব্লকেড কর্মসূচি যখন ১২ই জুলাই শেষ হয়, তার পরবর্তীতে টার্নিং মোমেন্ট চলে আসে। সেটা হলো ১৪ই জুলাই। এই দিন মূলত যে এই যে তৎকালীন ফ্যাসিস্ট যে হাসিনা সরকার ছিল, তিনি প্রধানমন্ত্রী যে ছিলেন শেখ হাসিনা, তিনি কথা বলে ফেললেন যে চাকরি তথা সেটি রাজাকারের নাতিপুতি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে। এর মাধ্যমে তিনি এই যে সারা বাংলার ছাত্র সমাজকে এদেরকে রাজাকারের নাতিপুতির সাথে তুলনা বা তাদেরকে রাজাকার বলেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এর ফলে যে যে বলা হলো যে সূর্য সেন হল বা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে শুরু হলো যে আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। এটা ছিল আন্দোলনের ২য় স্টেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ। যেটা আন্দোলন ১ম দিকে চাকরির যেটা ছিল এইখান থেকে রাজনৈতিক আন্দোলনের রূপদান করা হয় মূলত এইখান থেকেই। এবং সেটি কিরকম? এই ১৪ই জুলাইয়ের যে কে বলেছে রাজাকার মানে স্বৈরাচার, স্বৈরাচার আর আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার এই কথাটা একইভাবে যেরকম সরাসরি সরকার প্রধানের বিপরীতে দাঁড়িয়ে যায়, এই আন্দোলনে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটে যে সমস্ত ধরনের রাজনৈতিক যারা দলগুলো ছিল, বিশেষ করে আমরা যদি বলি যে এই যে বিএনপি বা ছাত্রদল এরা মূলত এই সময় এখানে এসে অংশগ্রহণে দাঁড়ায়। তার কারণ বুঝতে পারে যে এই সময় একটা রাজনৈতিক আন্দোলন
শুরু হচ্ছে। কিন্তু আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখা ভালো। যখন আন্দোলন শুরু হচ্ছিল একেবারে ৫ জুন থেকে শুরু করে যখন সাধারণ ছাত্ররা এইখানে আন্দোলন করছিল, তখন দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ২ টি গুরুত্বপূর্ণ শক্তি এখানে বড় ভূমিকা রেখেছিল। একটি হলো যে আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব শুরুর দিকে ছিল বা যেটা আন্দোলনে ছিল সেটা গণতান্ত্রিক ছাত্র শক্তি। যেটা এই যে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তারের নেতৃত্বে যেটা ছাত্র অধিকার পরিষদ ছিল, যেটা আ গণ অধিকার পরিষদ ছিল, যেটা নুরুল হক নূর, তার থেকে তারা বেরিয়ে এসে এটা আত্মপ্রকাশ করে। তাদের মূলত অংশগ্রহণ ছিল বেশি এবং মানে বোঝাচ্ছে নেতৃত্বে ছিল। কিন্তু একই সাথে অন্যান্য যে ছাত্র সংগঠন, বিশেষ করে এখানে কথা আসতেছে যে ছাত্র শিবির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বা এদের সাথে তারা মূলত ১ম দিকেই ছাত্র শক্তির যারা ঊর্ধ্বতন নেতাকর্মী তারা কিন্তু যোগাযোগ করেছে। যোগাযোগ করার ফলে যেটি হয় যে ১ম দিকে এই ছাত্র শিবির এবং ছাত্র শক্তির যৌথভাবে তারা মূলত নেতৃত্বের ভূমিকা, বিশেষ করে ছাত্র শিবিরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট বা অর্থনৈতিকভাবে বিভিন্ন সাপোর্ট সহ সার্বিকভাবে আন্দোলনটা এইভাবে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু কোনো একক মানে কোনো দলের পরিচয় নয়। সম্পূর্ণরূপে ছাত্র পরিচয়ে মূলত আন্দোলনটা বেগবান হচ্ছিল। কিন্তু এই আন্দোলন ১৪ই জুলাই এসে যেহেতু রাজনৈতিক রূপ দান করল, তখন অন্যান্য রাজনৈতিক সংগঠন বিশেষ করে এখানে যদি বলা হয় যে ছাত্রদল বা যারা বিএনপি সহ অন্যান্য জাতীয় সংগঠনগুলো তারা কিন্তু আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করা শুরু করতে থাকে। তো লক্ষ্য করা যাক, এই আন্দোলন ১৪ই জুলাইয়ের পরে কি হলো? যে যখন রাজাকার, রাজাকার স্লোগান দেওয়া হলো, তখন তারা ক্ষেপে গিয়ে ছাত্রলীগ লেলিয়ে দিল এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে ভয়ানকভাবে যে আমাদের যারা ছাত্রী বোনসহ যারা আরও ছিল আন্দোলনে যারা ছাত্রছাত্রী সবাইকে নির্মমভাবে তাদের উপর প্রহার করা হয়। যেটা আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এইখানে লক্ষ্য করা যাচ্ছে যে ১৫ই জুলাই যখন এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়, এর প্রতিক্রিয়া সারা বাংলার ছাত্র সমাজ জেগে ওঠে এবং সেটার প্রতিফলন দেখা যায় ১৬ই জুলাই। সেই ১৬ই জুলাই দেখা যাচ্ছিল যে পরিপূর্ণরূপে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, পুরা বাংলার বিভিন্ন জায়গায় একদম ছাত্ররা ব্যাপকভাবে প্রোটেস্ট করতে থাকে এবং এই প্রোটেস্টের মধ্যেই দেখা যাচ্ছে ১ম যে শহীদ হয় রংপুরে, একদম বীরের মতো দাঁড়িয়ে বাংলার হাজার বছরের অন্যতম আইকনিক মৃত্যু এবং শহীদি মৃত্যু লাভ করেন যেটা হলো শহীদ আবু সাঈদ। তার এই মৃত্যু সারা বাংলায় যেরকম ছড়িয়ে পড়ে শুধু তিনিই না, একাধারে মিনিমাম ৬ জন ব্যক্তি ঐদিন মারা গিয়েছিল। চট্টগ্রামে ২ জন সহ এরকম প্রায় ৬ জন। তো এটি মূলত আন্দোলনের ১ম রক্তাক্ত অধ্যায়ের সূচনা ঘটে। তো এই রক্তাক্ত অধ্যায়ের মধ্যে পরের দিন যেটা ১৭ তারিখ, ওই দিনই তথা ১৬ তারিখ রাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত করা হয় এবং যেটা হলগুলোতে একটা বলা চলে যে একটা জাগরণ ঘটে যায়। তথা ১৭ তারিখ পরিপূর্ণরূপে সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু এইখানেই সরকার সরাসরি তথা ১ম এ রাতে ইউজিসির মাধ্যমে ঘোষণা দিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এবং এর ফলে যেটি হয় ১৭ তারিখ জোরপূর্বক পুলিশ এবং অন্যান্য বাহিনী ঢুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এখানে বিভিন্নভাবে একদম মারধর করে যাকে বলা হয় আক্রমণ করে টিয়ার শেল ছুড়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। তো ওই সময় ছিল আন্দোলনটা এমন যে আন্দোলন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের একদম শুরু থেকে মূল ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করেছিল। কিন্তু আন্দোলন যখন একদম রাজনৈতিক আন্দোলনের রূপদানের দিকে প্রায় চলে যাচ্ছিল, ঠিক ওই সময়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন বের করে দেওয়া হয়, তার মানে ওই সময় কিন্তু গুরুত্বপূর্ণ একটা আন্দোলনের ডাক দিয়ে বসে তারা। সেটা হলো কমপ্লিট শাটডাউন। যে আগামীকাল থেকে সবকিছু বন্ধ থাকবে। সেটা কবে থেকে? ১৮ তারিখ থেকে। তোমার ১৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা মূলত কমপ্লিট শাটডাউন প্রোগ্রামের ডাক দেয় যে সবকিছু বন্ধ হয়ে যাবে। একদম শুধুমাত্র জরুরি অ্যাম্বুলেন্স বা এগুলো ছাড়া। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে মিরাকল ঘটনাটি ঘটে মূলত ১৮ তারিখ। ১৮ই জুলাই এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রক্তাক্ত মোমেন্টের অন্যতম অধ্যায়। সেটি হলো কমপ্লিট শাটডাউনের ওই দিন যেখানে কিনা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণরূপে দখল করে নিয়েছে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী। কিন্তু অবাক করা কাণ্ড দেখা যায় সকাল হতে না হতেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা রয়েছে যেরকম বাড্ডার থেকে শুরু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি বা অন্যান্য যত ভার্সিটি আছে উত্তরাতে তারা অবস্থান নিতে থাকে। এক কথা মহাখালী, বাড্ডাতে ইভেন যাত্রাবাড়ি এবং মিরপুর, সায়েন্স ল্যাব ঢাকার একাধিক পয়েন্টে তারা অবস্থান নেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু বিভিন্ন জায়গায় তারা আশেপাশে ছিল, তারাও সেখানে অবস্থান নিতে থাকে। এখন লক্ষ্য করা যাচ্ছে যে শুধু ছাত্ররাই ওইদিন অবস্থান নিয়েছে তা না। আগেই বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো কিন্তু তারা তাদের মানে মূল ব্যানারে না, সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু অলরেডি ১৪ তারিখের পর থেকে যুক্ত হওয়া শুরু করে দিয়েছিল। এবং ১৮ তারিখ সবাই সে বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির সবাই কিন্তু তারা আরও যত বাম আছে সবাই অংশগ্রহণ করা শুরু করে দিয়েছিল। তার মানে ১৮ তারিখে দেখা দেয় কমপ্লিট শাটডাউন এই প্রোগ্রামে সব শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করেছিলেন, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তো এর ফলে যেটা হয় ঢাকা হয়ে যায় রক্তাক্ত শহর এবং ভয়ানক গুলিতে তাদের সেখানে মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ ওই দিনই প্রায় এখন পর্যন্ত তো ১৫৮১ জনের যে শহীদ হওয়ার রেকর্ড পাওয়া গেছে। তার মানে ওই ১ম দিনেই ওই সময় লিস্টে এসেছিল যে প্রায় ১০০'র মতো মানুষ মারা গিয়েছিল ওই দিনই। তথা এটাই ১ম রক্তাক্ত অধ্যায় হয়ে যায় এবং সরকার বুঝতে পারে যে না এই আন্দোলন পুরাপুরি যেহেতু ভয়ানক পর্যায়ে চলে গেছে, তারা পরের পরেই সাথে, সাথে ডিজিটাল ক্র্যাকডাউন যাকে বলা হয়
19 তারিখ শুক্রবার সেদিন আরও বেশি ভয়ানক মৃত্যু রেকর্ড করতে থাকে, কারণ কমপ্লিট শাটডাউন চলমান থাকা অবস্থায় ওই দিন আরও বেশি রক্তাক্ত হয়েছে এবং মিনিমাম প্রায় 200 জনের অধিক মানুষ মারা গিয়েছিল, তাই আরও বাড়তে পারে। তার ফলে যেটা হয়, সরকার ওই দিনই নেট বন্ধ করে দেয় এবং সম্পূর্ণরূপে ডিজিটাল ক্র্যাকডাউন ঘোষণা করে কারফিউ জারি করে দেয়। এবং কারফিউ জারি সত্ত্বেও আন্দোলন থামে নাই। কারণটা কি লক্ষ্য করা যাক, এই আন্দোলন অলরেডি কিন্তু মানে সব কিছুর মিশ্রণ ঘটে গেছে। ছাত্ররা মিশ্রণ ঘটে গেছে, একই সাথে সমস্ত রাজনৈতিক দলের মিশ্রণ ঘটে গেছে। শুধু এটাই না, রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না। কারণ অলরেডি যেহেতু এত মানুষ মারা গেছে, তারা যখন দেখতে পাইছে এটা, তো তার ফলে তারা তো আর ঘরে বসে নেই। বিশেষ করে ঢাকা শহর সহ বেশ করে শহর এলাকাগুলোতে ছাত্রদের মানে ছিল, একই সাথে সাধারণ মানুষও অংশগ্রহণ করা শুরু করে দেয়। এর ফলে যেটি হয় যে নেট বন্ধ করে দিয়ে সম্পূর্ণরূপে 20 তারিখ থেকে শুরু করে যেটা কারফিউ জারি করা হয়। তারপরে এরপরে এই যে 22 তারিখ পর্যন্ত এই যে কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম চলতে থাকে, যেখানে কিনা নেট-টেট সব বন্ধ ছিল এবং প্রত্যেক দিনই হতাহতের পরিমাণ ছিল ব্যাপক। তো এটা ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়। আর এটাই আন্দোলনে বলে দেয় যে ছাত্ররা বিজয় অর্জন করতে যাচ্ছে, বাংলাদেশে একটা গণ-অভ্যুত্থান হতে চলেছে। তার কারণ এত রক্তের ফলে কোনোমতেই আর সরকার টিকতে পারবে না। কিন্তু এখানেই যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে, যেটা হলো 21 তারিখের দিকে সরকার কিন্তু মানে রায় দেওয়ার করে, যেটা হলো যে দেখানো হয় যে হাইকোর্টের রায় চলে আসে, যেটা সুপ্রিম কোর্ট কর্তৃক, যেটি হলো যে এখানে 93% সাধারণ ছাত্রদের থাকবে আর কোটা মাত্র 7%। কিন্তু এই রায়টা, ওই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যে ওই রাতেই দেখানো হয় যে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তারা মূলত এখানে আলোচনা করে 8 দফা দাবি পেশ করে। কিন্তু যেহেতু এই 8 দফা ছিল অনেকটা যেটাকে বলা হয় যে সরকারের কোনো ধরনের এখানে পদত্যাগ ছিল না বা এই ধরনের বড় ধরনের কোনো কঠিন মানে যে এই যে জনতার যে এখানে মানুষ যে এত রক্তাক্ত হলো যার ফলে যে সরকার পতনের মতো এরকম কোনো শক্ত কথা সেখানে ছিল না। কিন্তু ওই সময় দেখা যায় যে আব্দুল কাদের কর্তৃক, যেটার সাথে দেখা যাচ্ছে যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপক ভূমিকা এখানে রয়েছে, যে 9 দফা, যেখানে একদম প্রধানমন্ত্রী যে ছিলেন শেখ হাসিনা, তার ক্ষমা চাওয়া থেকে শুরু করে সরকারের এমন গুরুত্বপূর্ণ বডিগুলোর পদত্যাগ চাওয়া বা এমনভাবে চাওয়া হলে যেটা দেখা যাচ্ছে এরা নিজেরাও এটা জীবনে কখনো মানবে না। কারণ এটা মানতে গেলে দেখা গেল সরকারই হয়তো দিন শেষে শেষ হয়ে যাবে। তো এর ফলে যেখানে এটা ছিল যৌক্তিক, কারণ এত মানুষকে মারার পরে আর স্বাভাবিকভাবে এটা শুধু চাকরির আন্দোলনে আর থাকে না। তো 9 দফা মূলত পরবর্তীতে এই আন্দোলনকে আরেকটা জারি রাখে। এত মানুষ রক্তাক্ত হওয়ার পরে তখন দেখা গেল যে 22 তারিখ যখন কিনা আন্দোলনের মেইন সমন্বয়ক যারা ছিল তারা তো গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন। বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এরা। তখন নাহিদ ইসলামরা যখন 22 তারিখে তখন আবার তারা এই যে পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়, যে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছিল। তখন সাভারের আ যে গণস্বাস্থ্য কেন্দ্র, এখান থেকে তার পরবর্তীতে তারা ঘোষণা দিল যে না, আন্দোলন তারা সকল সমন্বয়ক তখন একত্রিত হয়ে তারা আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো এর ফলে যেটি দেখা গেল যে আন্দোলন কিন্তু তখনো পর্যন্ত চলমান রয়েছে। কারণ কি, মানুষ ব্যাপক বিক্ষুব্ধ ছিল। কিন্তু হ্যাঁ, রক্তাক্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পার্ট হয় এই কমপ্লিট শাটডাউনের 18 থেকে 22 তারিখ। কিন্তু এটা ছিল আন্দোলনের ২য় ধাপ এবং সবচেয়ে মূল পুঁজি, যেটা আন্দোলন ১৪ই জুলাই থেকে যেটা ছিল ২২ জুলাই পর্যন্ত। তো ২২ জুলাইয়ের পরে কি হয়? দেখা যাচ্ছে যে ওই সময়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বলি আন্দোলনের ২৩ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এই সময় যেটি দেখা গেছে যে এই আন্দোলন কিন্তু এতটা রক্তাক্ত ছিল না। কিন্তু আন্দোলনের ফাইনাল ফিনিশিং হওয়ার জন্য এই সময়কালটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন? তার কারণ সরকার আস্তে ২৪ তারিখের পরবর্তীতে নেট দিতে থাকে। এই নেট দেওয়ার ফলে যেটি হয় যে সাধারণ যারা জনতা ছিল, যেরকম সব ধরনের মানুষ, তারা দেখতে পাবে কি নৃশংসভাবে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। কি নৃশংসভাবে ওই যে পানি লাগবে পানি বলে মীর মুগ্ধকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য, ফাইয়াজকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য যারা মারা গেছিল তাদের এই ভিডিওগুলো, তাদের এই ফুটেজগুলো সাধারণ মানুষকে নাড়া দিতে থাকে। একই সাথে দেখা যায় যে যারা পেশাজীবী তারা এই ছাত্রদের পক্ষে দাঁড়ায়। একই সাথে যারা চলচ্চিত্র করেছে তারা পক্ষে দাঁড়ায়। মানে বিভিন্ন শ্রেণীর সমাজের মানুষ এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে থাকে। এর ফলে যেটি হয়, পুলিশ নিজেরা যারা এত ভয়ানক আক্রমণাত্মকভাবে গত ১৬ বছর ধরে বিএনপি জামাত সহ এদেরকে একের পর এক ব্রুটালি মেরে এসেছে এবং তারা এত মানুষ বিএনপি জামাতকে যতই মারুক তারা কখনোই মানে নিজেরা ডিমোরালাইজড হতো না। কেন? তারা জানে যে তারা শক্তিশালী অবস্থান আছে। মিডিয়া সহ ইচ অ্যান্ড এভরিথিং তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এই আন্দোলনে ১ম বারের মতো সরকার ব্যাকফুটে চলে যায়। কারণ এত মানুষকে হত্যার পরে নাগরিক সমাজ সহ রাষ্ট্রের প্রত্যেকটা যারা ব্যক্তি সমাজ তারা এই সরকারকে নিন্দা জানাতে থাকে। এর ফলে যেটি হয় যে পরবর্তীতে এই যে ৩০ তারিখে যখন গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আসে যে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম, যদিও তখন সমন্বয়কদের কিন্তু আবার কি করা হয়েছে? ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওই যে আন্দোলনের ১ম থেকেই যে যতই মূল সমন্বয়ক বা যাদেরকে হেফাজতে নেওয়া হোক না কেন, দিন শেষে যারা বিকল্প মিডিয়া, যারা মধ্যম লেভেলের যারা আছে, তাদের মাধ্যমে কিন্তু আন্দোলন চলমান রয়েছিল। এবং বিশেষ করে এখানে বলাই হয়েছে যে এখানে কিন্তু অন্যান্য দল, বিশেষত ইসলামী ছাত্র শিবির সহ এদের যে ভূমিকাটি ছিল, যে তারা কিন্তু অন্য বিকল্পে আব্দুল কাদের হোক বা অন্যদের মাধ্যমে কথা কিন্তু সামনে আবার নিয়ে এসেছে। তো এটি যেটি হলো মার্চ ফর জাস্টিস প্রোগ্রামে, এটি একটা গুরুত্বপূর্ণ সাড়া ফেলে এবং তারপরে তার প্রতিফলন দেখা যায় ৩১ জুলাই খুবই গুরুত্বপূর্ণ
ওইখানে যে ঘটনাটি ঘটে যে সরকার ঘোষণা দেয় যে ওই যে আবু সাঈদ হত্যার, তারা কিন্তু আবু সাঈদ হত্যার বিচার করতে যায় এমন একটা রং কাজ করে যে একটা ১৭ বছরের একটা বালককে এখানে ধরে নিয়ে আসে। যার ফলে মানুষ বুঝতে পারে না এর কাছে আর বিচার চাওয়া সম্ভব না। কারণ এ কোনোমতেই বিচার করবে না। কারণ পুলিশই হলো এর মূল শক্তি। আর পুলিশকে মূলত সে ইউজ করে আমাদেরকে গণহত্যা চালাচ্ছে। পুলিশের বিচার করলে এই সরকার টিকতে পারবে না। তো এর ফলে যেটি হলো যে ৩১ জুলাই যে পতাকা লাল হবে না কালা হবে। কারণ সরকার তারা ঘোষণা দিল আমরা শোক পালন করব। সেটা হলো কালো হবে ফেসবুক প্রোফাইল। কিন্তু এইখানে যারা সাধারণ, যারা বিদ্রোহী, যারা ছাত্র জনতা তারা বলল যে না, আমাদের বিদ্রোহী প্রতীক লাল। দেখা গেল পুরা বাংলাদেশের যেহেতু বাংলাদেশ ফেসবুকের দিক দিয়ে এবং আন্দোলনে ফেসবুকের বড় ভূমিকা আছে। এখানে দেখা গেল সবারই পতাকা এই যে প্রোফাইল পিকচার পুরা লাল। তখনই এরা বুঝতে পারল না, এই দেশ থেকে অলরেডি এই সরকার শেষ হয়ে গিয়েছে। এখন শুধু ফিনিশিং ধাক্কাটা দিতে হবে। তো এর ফলে একের পর এক প্রোগ্রাম আসতে থাকে। রিমেম্বারিং আওয়ার হিরোজ তার পরের দিনই হয়। এবং তারপরে যখন এটা চারদিকে বোঝা যায় না আর ৯ দফা নয়, এখন কিন্তু আমরা চলে আসবো ১ দফায়। লক্ষ্য করা যাক এই সময় কিন্তু পুলিশ যথেষ্ট ব্যাকফুটে ছিল। কারণ অন্যান্য সমস্ত আন্দোলনে পুলিশ কিন্তু কোনোমতেই বিএনপি জামাতকে কোনোদিনও দাঁড়াইতে দেয় নাই। তার কারণ কি তারা আগে থেকেই জানতো যে সমস্ত কিছু আমাদের পক্ষে আছে। আমরা এদেরকে গুলি করে মারলেও কিছু হবে না। কিন্তু এইবার ১ম পার্টে ব্যাপক পরিমাণে গণহত্যা তারা চালিয়েছিল ১৮ থেকে ২২ জুলাই। কিন্তু পরবর্তীবারে তারা মানে জানে যে এইবার গুলি চালাইতে গেলে ওই যে অলরেডি মঞ্জুর আল মতির নেতৃত্বে কিন্তু হাইকোর্টে পিটিশন করা হয় যে গুলি চালানো যাবে না। তার মানে পুলিশ ওই সময় যথেষ্ট পরিমাণ নড়বড়ে অবস্থানে ছিল এবং একই সাথে আওয়ামী লীগ নিজেই। তো ওই সময় যেটি হয় যে তখন ৩ জুলাই একদম বিশাল যে ছাত্র জনতার গণসমাবেশে এই যে ওই আমাদের শহীদ মিনার, জাতীয় শহীদ মিনারে সমন্বয়ক নাহিদ ইসলাম তারা ওই যে ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে একদম ১ দফা ফাইনাল যে সরকার পতনের ঘোষণা দেয়। এবং এটি ঘোষণা দেয় যে যদি এই পতন তারা যদি পতন যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত অসহযোগ আন্দোলন। তার মানে অসহযোগ আন্দোলন একদম ঘোষণা হয়ে যায় এবং ১ দফা টার্গেট যে পতন হয়ে যাইতে হবে। এর কাছে আমরা বিচার চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়ব এবং সেই নতুন বাংলাদেশ হবে সম্পূর্ণরূপে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। তো এইটা যখন ঘোষণা দেয় তার মানে হলো বোঝা যাচ্ছে ফাইনাল ভয়াবহ মারামারি একটা হতে চলেছে। কারণ সরকার তো তখনও সেই খুনে মেজাজেই আছে। এবং সেটিই দেখতে পাই যে ৪ জুলাই সেটা বাংলাদেশের ওই আন্দোলন খেয়াল করো ৪ জুলাই কিন্তু সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আওয়ামী লীগ ওইদিন মাঠে নেমেছে, পুলিশ মাঠে নেমেছে এবং একই সাথে যারা এই আন্দোলনের ছাত্ররা মাঠে নেমেছে পুরা বাংলার জনতা। সে বিএনপি হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবির, জামাত কেউ বাকি নাই। কারণ সবাই জানে ওইদিন ফাইট হবে এবং ফাইট হয়েছে। কিন্তু ফাইটে হ্যাঁ, শহীদ হয়েছে ছাত্র জনতা বেশি। কিন্তু দিন শেষে রাস্তা দখল তারাই রেখেছিল, রাজপথ দখল তারাই রেখেছিল। তো তখন সরকার আবার সেই চিন্তা করে না ইন্টারনেট আবার বন্ধ করে দিতে হবে। ক্র্যাকডাউন আবার শুরু করবে। তখনই এই চিন্তা আসে যে তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে ৬ তারিখ কি হবে? আমাদের মার্চ টু ঢাকা ফাইনাল প্রোগ্রাম হবে, গণভবন ঘেরাও হবে। এটা যখন ৬ তারিখের কথা বলছিল, সরকার যদি ৪ তারিখে ইন্টারনেট বন্ধ করে দেয় রাতে, তার ফলে কি হয়ে যাবে? তাহলে তো মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখনই তারা ঘোষণা দেয়া যায় যে ৬ তারিখ নয়, আগামী ৫ আগস্ট যাকে বলা হতো ৩৬ জুলাই। এই ৩৬ জুলাই মূলত সবাই যাতে ঢাকায় চলে আসে এবং সেখানে মানে এক কথা মার্চ টু ঢাকা যেটা ফাইনাল প্রোগ্রাম। এই মার্চ টু ঢাকা প্রোগ্রাম এর আগে একাধিকবার বিএনপি ২ বার দিয়েছিল কিন্তু ২ বারই কোনো ব্যর্থ হয়েছিল। কিন্তু এইবার পুরা বাংলার ছাত্র জনতার নেতৃত্বে এই মার্চ টু ঢাকা প্রোগ্রাম যে ফাইনাল প্রোগ্রাম মানুষ বুঝতে পারে। ঠিক ওই সময় স্বৈরাচার যে ফ্যাসিস্ট যে সরকারটি ছিল তারা কিন্তু দেখতে পায় যে পুলিশ ভেঙে গেছে প্রায়। তাদের দলীয় শক্তিও নাই যে এই জনতাকে প্রতিরোধ করার। ওয়ানলি ওয়ান ভরসা সেনাবাহিনী। তখন সেনাবাহিনীকে তারা বারবার বলতে থাকে তাদেরকে গুলি চালাইতে হবে, অ্যাকশন নিতে হবে। কিন্তু সেনাবাহিনীর মধ্যে আগে থেকে দেখা গিয়েছিল যে ওই যে বিডিআর বিদ্রোহ হয়েছিল ওই সময় যেহেতু ২০০৯ সালেই বিডিআর যেহেতু ভারতের ভাবে যে আমাদেরকে মানে ভয়ানকভাবে আমাদের সেনাবাহিনীকে একেবারে হত্যা করা হয়েছিল। এই সেনাবাহিনীর ৫৭ জন সেনা অফিসার সহ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তো সাবেক যারা অফিসাররা ছিল তারা কিন্তু ৪ তারিখেই প্রোগ্রাম করে। এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত ছিল আরো যারা ছিল তারা বলল যে সেনাবাহিনী রাষ্ট্রের মূলত জনগণের জানমালের হেফাজতের জন্য এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা তার দায়িত্ব। কোন সরকারকে রক্ষা করা তার দায়িত্ব নয়। তার মানে তারা স্পষ্ট চাপ দিতে থাকে যাতে সেনাবাহিনী কোনমতেই জনতার বিপক্ষে না যায়। এবং দেখা গেল ঐদিন রাতেই যে সেনাবাহিনী মূলত মিটিং করেছিল, জুনিয়র যারা অফিসার ছিল, মেজর বা কর্নেল পর্যায়ের তারা কিন্তু একের পর এক প্রতিবাদ করতে থাকে যে না আমরা গুলি চালাবো না। সরকার যদি টিকতে পারে তার নিজের সে পুলিশ দিয়ে টিকবে। আমরা কিন্তু এখানে জনতার বিপক্ষে যাব না। তো এটাই পরবর্তীতে আমরা জানি যে যেদিন ৫ আগস্ট ঐদিন সকালবেলা কিন্তু এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটিই মূলত তথা শেখ হাসিনাকে জানায় যে না আমরা কিন্তু কোনমতেই গুলি চালাবো না বা আমরা জনতার বিপক্ষে যেতে পারব না। তার কারণ সে যদি যাইতো ব্যস্ততা সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দিতে পারত। যেটা কিনা আমাদের বাংলাদেশের নিরাপত্তা পরিপূর্ণরূপে শেষ হয়ে যেত। তো যাই হোক যেটি হলো এই ৫ আগস্ট যেহেতু সেনাবাহিনী দাঁড়াবে না তার মানে তখন তো শেখ হাসিনা আর কোনো অপশন নাই। তখন সে কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে চলে যায় তথা ভারতে চলে যায় এবং ছাত্র জনতার এই যে তারা তো আগে থেকেই জানে যে তারা কিন্তু শুধু ৫ আগস্ট না প্রয়োজনে আরো ৫ দিন লাগলেও আরো ১০ দিন লাগলেও তারা কিন্তু রাজপথ ছাড়তো না। তার কারণ একটাই
কারণ সে বুঝতে পেরেছিল, সবাই বুঝতে পেরেছে বিজয়ের ক্ষণ চলে এসেছে। কেন? কারণ ওই যে বিখ্যাত কথা, এই আন্দোলনের সবচেয়ে যেটা মেইন একটি সেন্টেন্স, যে ওই যে একটা পুলিশ বলেছিল যে, "স্যার, গুলি করি, একটা মরে, একটাই ওখানে মানে শেষ হয়। আর একজনও চলে যায় না।" এটা কোন বিপ্লবে, এটা একটা বিপ্লবাত্মক লাইন, এটা বিপ্লবের সাইন। যে কোন জায়গায় আমরা জানি একটা পাখিকে গুলি করলে আশেপাশে ১০ টা পাখি থাকলে সবাই উড়ে যায়। কিন্তু একজন মানুষকে গুলি করা হচ্ছে, একজনই মরতেছে, আর ৫ থেকে কেউ সরছে না। এটা সম্পূর্ণরূপে একটি বিপ্লব, এটি গণ অভ্যুত্থান। তো সেটিই হয়েছিল। তো এইটা চূড়ান্ত মোমেন্ট আমরা জানি ৫ আগস্ট সেই বিখ্যাত বিপ্লবের একদম ফাইনাল মোমেন্টে আমরা দেখতে পাই। একদম জনতা ঢুকে যায় আমাদের সেই আ জাতীয় সংসদে, গণভবনে, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ পুরা বাংলা এবং সারা বিশ্ব মানুষ ফেটে পড়ে আনন্দে। তো এটাই ছিল আমাদের সেই বিপ্লব। তো এই বিপ্লবের মেইন নায়ক কারা? জনতা। ওই যে সেই জনতা, যে একটা গুলি খাওয়ার পরে ওই একজনই শহীদ হয়ে ওখানে পড়ে থাকে, বাকি কেউ নড়ে না। কিন্তু এই আন্দোলনের স্টেক হোল্ডার কারা? একদম শুরু থেকেই ওই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে সাধারণ ছাত্র সমাজের সাথে ছাত্র শিবিরের ছিল, যেরকম ১ম দিকে প্ল্যানারের দিক দিয়ে একদম এক্সিকিউটের দিক দিয়ে, পরবর্তীতে ১৪ই জুলাইয়ের পরে যেটা দেখা গেল, যেখানে ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক দলও তারা কিন্তু এনগেজ হয়ে গিয়েছে। এবং ফাইনাল চূড়ান্ত মোমেন্টে কিন্তু সবাই ছিল। কেউ এখানে অনুপস্থিত ছিল না। তো এই ছিল আমাদের বাংলাদেশের বিপ্লব। আর এই বিপ্লব করা হয়েছে অসংখ্য রক্তের বিনিময়ে। সেটাই মূলত আমাদের সোনার বাংলা, বা আমরা যেটা বলি আমাদের যে এমন একটি বাংলাদেশ গড়তে হবে যে বাংলাদেশে কোনোদিন আর কোনো ফ্যাসিস্ট যাতে ফিরে আসতে না পারে। তাহলে এই কামনা বা এই স্বপ্নেই মূলত আজকে আমরা এখানেই শেষ করছি। সবার প্রতি ধন্যবাদ। আসসালাম।